আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমরা শুরু করব মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল নার্সিংয়ের এবং পেডিয়াট্রিক নার্সিংয়ের একটা কম্বাইন্ড ডিজিজ পড়ব, যে দুটাতেই পড়ে আমাদের খুব কাজে লাগবে। আজকে আমরা পড়ব রিউমেটিক ফিভার। রিউমেটিক ফিভারটা আসলে এক ধরনের ফিভার, কিন্তু বাট এটার সাথে ইনভলভ আছে আমাদের হার্ট। কারণ হলো যে হার্টের পেরিকার্ডিয়ামের ইনফ্লামেশন হওয়ার কারণে দেখা যায় যে এটা ডেভেলপ হয়। একটা মাল্টি সিস্টেম ডিসঅর্ডার। এটা শুরুতেই তোমরা দেখতে পারতেছ যে এটা অনেকগুলা সিস্টেমে সে অ্যাটাক করে ফেলে এবং মাল্টিপল সাইন সিমটম সে আস্তে আস্তে ডেভেলপ করে। তো ইন্ট্রোডাকশন অফ রিউমেটিক ফিভার। ইট ইজ এ মাল্টি সিস্টেম অ্যান্ড নন সাপোর্টিভ ইনফ্লামেটরি ডিজিজ। এটা একটা মাল্টি সিস্টেম অ্যান্ড নন সাপোর্টিভ, মানে এটা কখনোই আর ভালো হবে না। ইনফ্লামেটরি ডিজিজ ইনভলভিং দ্য জয়েন্ট, হার্ট, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, স্কিন, সাবকিউটেনিয়াস টিস্যু, caused by group A beta hemolytic streptococcal infection। তাহলে কিন্তু বলতেছি কি, ইট ইজ এ মাল্টি সিস্টেম নন সাপোর্টিভ ইনফ্লামেটরি ডিজিজ। যদি বলা হয় যে হোয়াট ইজ বা আসে যদি পরীক্ষায় রিউমেটিক ফিভার কাকে বলে, তাহলে বলবেন ইট ইজ এ মাল্টি সিস্টেম নন সাপোর্টিভ ইনফ্লামেটরি ডিজিজ ইনভলভিং দ্য হার্ট বা জয়েন্ট, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, স্কিন, সাবকিউটেনিয়াস টিস্যু, caused by beta hemolytic streptococcal infection of the upper respiratory tract। তাহলে আপার রেসপিরেটরি ট্র্যাকে বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন অর্গানিজম দ্বারা, ব্যাকটেরিয়া দ্বারা যখন আমাদের জয়েন্ট, হার্ট এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কোনো প্রদাহ সৃষ্টি করবে এবং অনেকগুলা সিস্টেমে ছড়িয়ে পড়বে, তাকে আমরা কি বলবো? রিউমেটিক ফিভার। আমি আবার বলতেছি যে এটা খুবই সুন্দর এবং ইম্পর্টেন্ট একটা টপিক। আমি সহজভাবে, মনে হবে অনেকের কাছে কঠিন যে কিভাবে এত বড় সংখ্যাটা মুখস্থ করব বা এটা ইন্ট্রোডাকশনটা মুখস্থ করব। তাহলে কিভাবে মুখস্থ করবে সেটার একটা আমি টেকনিক তোমাকে দেখিয়ে দিচ্ছি। ইট ইজ এ মাল্টি সিস্টেম নন সাপোর্টিভ ইনফ্লামেটরি ডিজিজ, থেমে যাও, ইনভলভিং জয়েন্ট, হার্ট, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, স্কিন, subcutaneous, caused by group A beta hemolytic streptococcal infection of the upper respiratory tract। Definition of rheumatic fever: an acute disease that occurs simply in a child and young adult, is characteristic by fever, by inflammation, pain in around the joint, by inflammation, involvement of the pericardium and heart valve। তাহলে কি বলতেছে, হঠাৎ করে এই ডিজিজটা শুরু হবে। অকার সাধারণত হয়ে থাকে চিপলি, প্রধানত বাচ্চাদের এবং ইয়ং অ্যাডাল্টদের। ইট ইজ ক্যারেক্টারিস্টিক বাই ফিভার, বাই ইনফ্লামেশন, পেইন ইন and around the joint, by inflammatory involvement of the pericardium and heart valve। আসলে এই অর্গানিজমটা, এই যে ডিজিজটা হয়েছে, এটা আসলে মূলত কজ একটাই, যে গ্রুপ পজিটিভ অর্গানিজম যদি আমরা বলি, তাহলে গ্রুপে বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন। তাহলে এটাই হলো মেইন কজ। তারপরেও আমরা সাধারণত কজ হিসাবে অনেকগুলো আরও ফ্যাক্টর দায়ী হয়ে থাকে। তো দেখেন আমরা এগুলো পড়ব। রিউমেটিক ফিভার ক্যান অকার্স আফটার অ্যান ইনফেকশন অফ দ্য থ্রোট উইথ এ ব্যাকটেরিয়াম অ্যান্ড কোল্ড এ গ্রুপ এ স্ট্রেপ্টোকাস। গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাস ইনফেকশন অফ দ্য থ্রোট, তাহলে গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাস, ঠিক আছে। আর ওখানে প্রথমে আমরা কি বললাম? গ্রুপ এ বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন। তো একই জিনিস আমাদের গ্রুপ এ যে আছে এটা থেকেই সাধারণত হয়েছে। স্ট্রেপ্টোকক্কাস ইনফেকশন দ্যাট থ্রোট অ্যান্ড স্টিফ থ্রোট ইজ লেস কমনলি ইন স্কারলেট ফিভার। এটা এক ধরনের ফিভার, যেখানে গলা ব্যথা করবে। তারপর বলছে গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাস ইনফেকশন অফ দ্য স্কিন অ্যান্ড আদার পার্টস অফ দ্য বডি রিয়ারলি ইজ এ ট্রিগার অফ রিউমেটিক ফিভার। সাধারণত খুব কমই হয় যে রিউমেটিক ফিভার
আমাদের অন্য পার্টে ছড়ায়, সাধারণত স্কিন এবং থ্রোটে বেশি হয়ে থাকে। রিস্ক ফ্যাক্টর, ফ্যামিলি হিস্ট্রি। Some people carry a gene or genes that is a might make them and more likely to develop rheumatic fever. Types of strain of bacteria, certain strain of the bacteria are more likely to contribute to rheumatic fever than are the other strain. তাছাড়া এনভায়রনমেন্টাল আরো ফ্যাক্টর আছে, যে এনভায়রনমেন্টের কারণে অনেক সময় আমাদের এই ডিজিজটা ডেভেলপ হতে পারে। এ গ্রেটার রিস্ক অফ রিউমেটিক ফিভার ইজ অ্যাসোসিয়েট উইথ ওভারক্রাউডিং। তাহলে সবচেয়ে বেশি রিস্ক হলো যে ওভারক্রাউডিং, একটা মানে জনাকীর্ণ পরিবেশ যদি থাকে আমাদের স্লামে যারা থাকে বস্তিতে, তাছাড়া আমাদের ঘনবসতি সেসব এলাকায় হতে পারে। পুর স্যানিটেশন, আমাদের যাদের আসলে পুর স্যানিটেশন যাদের, সেটার কারণে হতে পারে। তারপর আদার্স কন্ডিশন দ্যাট ক্যান ইজিলি রেজাল্ট ইন দ্য র্যাপিড ট্রান্সমিশন অ্যান্ড মাল্টিপল এক্সপোজার টু স্ট্রেপ অফ ব্যাকটেরিয়া, সেটার কারণে হতে। ক্লিনিক্যাল ফিচার অফ রিউমেটিক ফিভার, এক নম্বর বলতেছে ফিভার, তারপর বলতেছে মানুষের সাথে জ্বর থাকবে যেহেতু ফিভার নাম, সেটা বলতেছে। আবার কুরিয়া, দেখেন এই কথা কুরিয়া সাধারণত অর্থটা আমরা ইনভলেন্টারি মুভমেন্ট অফ দ্য আপার লিম অ্যান্ড লোয়ার লিম, আমাদের সাধারণত ইনভলেন্টারি মুভমেন্ট, সে চাবে না, হাত নড়াতে চাচ্ছে না, সে নিজেই কোনো কিছু কাজ করতে চাচ্ছে না, কিন্তু আপনি কি তার হাতটা নড়ে যাচ্ছে, সেটা বা কাঁপতেছে। ম্যালেস, তার কি থাকবে, সারা শরীর গা মেজমেজ করবে। লস অফ অ্যাপেটাইট, তাতে কি হবে, আমাদের পুরা কি সারা শরীরে কি আমাদের আস্তে আস্তে ওই ওয়েট কমতে থাকবে। কি হবে, কার কিসের জন্য ওয়েট কমবে, আমাদের ক্ষুধামন্তটা চলে আসবে। তারপরে ডিজনিয়া থাকবে কি, ডিফিকাল্ট ইন ব্রেথিং, তার শ্বাসকষ্ট হবে, প্রচণ্ড শ্বাসকষ্ট হবে। এবং চেস্ট পেন, যেহেতু তার হার্টে ইনভলভমেন্ট হয়েছে, হার্টে পেরিকার্ডিয়াম, হার্টের আমরা জানি 3টা লেয়ার, সেখানে আমরা পড়েছি কি এন্ডোকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম অ্যান্ড পেরিকার্ডিয়াম। The inner layer of the heart is called endocardium, middle layer of the heart myocardium, outer layer of the heart is called pericardium. সেই পেরিকার্ডিয়াম ইনফ্লামেশন হয়েছে, তার জন্য কি হবে, আপনার চেস্ট পেনটা ডেভেলপ হয়েছে। তো সোয়েলিং অফ দ্য লেগ, এবং সারা হাত পা ফুলে যাবে, হ্যাঁ পা ফুলে যাবে সাধারণত, এবং ইডিমাও হতে পারে, ইডিমাও চলে হতে পারে। এখন দেখেন ডায়াগনোসিস অফ রিউমেটিক ফিভার, আপনি কিভাবে রিউমেটিক ফিভারটা ডায়াগনোসিস করবেন। আমরা সাধারণত দুইটা ডায়াগনোসিস দিয়ে সাধারণত আমরা ডায়াগনোসিস করে থাকি, যেটা হলো মেজর ক্রাইটেরিয়া বলি, একটা হলো মাইনর ক্রাইটেরিয়া, প্লাস 2 or more মাইনর ক্রাইটেরিয়া ইন প্রেজেন্ট। দেখেন মেজর ক্রাইটেরিয়া যেটাতে কার্ডাইটিস, ইনফ্লামেশন অফ দ্য মায়োকার্ডিয়াম ইজ কল্ড কার্ডাইটিস। এখন সেটা হতে পারে কার্ডিয়াস, মায়োকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম, সেখানে হবে কার্ডিয়াইটিস। পলিআর্থ্রাইটিস, আর্থ্রাইটিস আমরা জানি যে জয়েন্ট পেইন সাধারণত। পলিআর্থ্রাইটিস মানে অনেকগুলা ইনভলভমেন্ট, অনেকগুলা একের অধিক 4-5টা জয়েন্টে সেই ইনভলভমেন্ট হয়ে কি হবে, তার আস্তে আস্তে ডেভেলপ করবে, এবং সেইখানে কি হবে, আপনার আস্তে আস্তে সয়েলিং হবে, ইডিমা হবে, পেইন হবে, হ্যাঁ জয়েন্ট স্টিফনেস হতে পারে। তারপর বলতেছে কি কুরিয়া, ইরেগুলার মুভমেন্ট, ইনভলেন্টারি মুভমেন্ট অফ দ্য লিম্ব অর ফেস। তাহলে মুখে এবং আমাদের লিম, যে আপার লিম এবং লোয়ার লিম যেগুলো আছে সেগুলোর মধ্যে কি হবে, তার ইরেগুলার মুভমেন্ট হবে, সে চাবে না, তার আস্তে আস্তে মুভমেন্ট করতে পারবে। সাবকিউটেনিয়াস নোডুল ডেভেলপ করবে, আমাদের সাবকিউটেনিয়াসের মধ্যে সেটা নোডুল ডেভেলপ করলো। তারপর বলতেছে কি মাইনর ক্রাইটেরিয়া আমাদের কিভাবে বুঝবো, প্রথমে তো জ্বর থাকবে, আর্থালজিয়া মানে পেইন ইন দ্য জয়েন্ট, এলিভেটেড ইএসআর, যেহেতু ফিভার হয়েছে সেই জন্য কি হবে, তার ইএসআরটা বাড়বে। তারপরে হচ্ছে প্রলং পিআর, হ্যাঁ ইন্টারভাল অ্যান্ড অন এ ইসিজি, আমাদের ইসিজিতে পিআর যেটা আছে সেটা কি আস্তে আস্তে অনেক প্রলং হয়ে যাবে। তারপর হচ্ছে প্রিভিয়াস অ্যাটাক অফ রিউমেটিক ফিভার, তার হিস্ট্রি থাকবে, আগে থেকে তার রিউমেটিক ফিভারে হওয়ার একটা চান্স থাকবে, বা সে বলবে যে আমার আগে রিউমেটিক ফিভার হয়েছিল। ইলেকট্রোকার্ডিওগ্রাম, হ্যাঁ অ্যান্ড ইলেকট্রিক্যাল ট্র্যাকিং অফ দ্য হার্ট অ্যান্ড ডিটেক্ট অ্যাবনর্মাল হার্ট রিদমস অ্যান্ড সাজেস্টিং ইনফ্লামেশন। ইসিজি যদি আমরা করি তাহলে আমরা কি দেখব, অ্যাবনর্মাল হার্টের রিদমগুলাই অ্যাবনর্মাল, এবং
ইনফ্লামেশন সেটা ডেভেলপ করছে। ইকোকার্ডিওগ্রাফি ইজ আল্ট্রাসোনোগ্রাফ অফ হার্ট, যদি আমরা ইকোকার্ডিওগ্রাম করি বা আল্ট্রাসোনোগ্রাম অফ হার্ট করি, লোকে ইনফ্লামেশন অফ দ্য হার্টের বাল্ব ড্যামেজ, আস্তে আস্তে কী হবে হার্টের বাল্বগুলা ড্যামেজ হবে। আমরা জানি হার্টের 4টা বাল্ব আছে এবং সেখানে বলছে ট্রাইগাসপিড বাল্ব, বাইগাসপিড বাল্ব, মাইট্রাল বাল্ব, অ্যারোটিক বাল্ব অথবা পালমোনারি বাল্ব। তারপর হচ্ছে ব্লাড টেস্ট করব, ব্লাড টেস্ট এখানে লেখা নাই কিন্তু আপনি করতে হবে, ব্লাড টেস্ট সিবিসি করতে হবে, সিবিসি না করে সিবিসি ইএসআর, হ্যাঁ এগুলো আমাদের প্রোটিন টেস্ট, সিরাম ইলেকট্রোলাইট, সিরাম ক্রিয়েটিনিন, তারপর হলো কি এগুলো আমাদের রুটিন এক্সামিনেশনগুলো করে নিতে হবে। তো এখন আমরা পড়বো হলো আসলে যে ট্রিটমেন্ট অফ রিউমেটিক ফিভার। প্রথমে আসলে পেশেন্ট আসলে তার দিতে হবে বেড রেস্ট, লং পিরিয়ড অফ বেড রেস্ট নট নেসেসারি। তাহলে কি আপনার কি করতে হবে, অনেক দিন যে সে বেড রেস্টে থাকবে সেরকম তাকে বলা যাবে না। তো মোস্ট patient bed rest is indicate for the therapy of patients with a carditis। তাহলে বেড রেস্ট ইজ ইন্ডিকেট কেন দেওয়া হয়, সাধারণত থেরাপি অফ পেশেন্টস উইথ এ কার্ডাইটিস, যদি কার্ডাইটিস হয়ে থাকে। সিসিএফ মিনস হলো কনজেস্টিভ কার্ডিয়াক ফেলোর, বাট এ প্রলং বেড রেস্ট ইজ ইউজুয়ালি আননেসেসারি। তাহলে বলতেছে কি অনেক দিন যাবত বেড রেস্ট দেওয়া যাবে না। তাহলে পেশেন্ট শুড বি কিপড ইন আনটিল ডিএসআর বিকাম এ নর্মাল, সিসিএফ হ্যাজ বিন কন্ট্রোল। তাহলে কি কতদিন পর্যন্ত বেড রেস্ট দিবেন, যতদিন পর্যন্ত ইএসআরটা কন্ট্রোল না আসতেছে এবং সিসিএফ কনজেস্টিভ কার্ডিয়াক ফেলোরটা যদি কখনো আমাদের হয়ে থাকে সেটা কি করব, যদি কন্ট্রোল যতদিন পর্যন্ত না আসবে ততদিন পর্যন্ত আমাদের বেড রেস্ট দিতে হবে। স্ট্রেপ্টোকোকাল ফ্যারিঞ্জাইটিস, যেহেতু গ্রুপ এ স্ট্রেপ্টোকোকাস দ্বারা হয় আর গ্রুপ এ বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকোকাল ইনফেকশন হয়, এটা সাধারণত ফ্যারিঞ্জাইটিস ডেভেলপ করে। ইনফ্লামেশন অফ দ্য ফ্যারিংস ইজ কল্ড ফ্যারিঞ্জাইটিস। তাহলে ফলোইং ট্রিটমেন্ট শুড বি স্টার্ট অ্যান্ড পেনিসিলিন বি 215 গ্রাম and 6 hourly। তাহলে কি আমরা পেনিসিলিন আমরা ইউজ করব ফর দ্য 19 days or single IM injection benzathine penicillin G 5 lakh for children more than 16 international unit beat minute IB যেটাকে বলতেছে। তারপর বলতেছে কি and 12 lakh for child more than কি বলতে less than কি বলতেছে 16 IB and erythromycin 40 milligram per kg daily may be used for 10 days patient with a who are allergic to penicillin। তাহলে কি বলতেছে যে স্ট্রেপ্টোকোকাল ফ্যারিঞ্জাইটিস যদি থাকে সেটা যদি আবার আপনার রিউমেটিক ফিভার ডেভেলপ করে থাকে সেটা পেনিসিলিন বি দিব আমরা 6 আওয়ারলি দিব কত 19 দিন। তারপর বলতেছে কি যে সিঙ্গেল ডোজ আইএম ইনজেকশন, তার সিঙ্গেল অর যদি না দিতে পারি তাহলে আমরা কি দেব সিঙ্গেল ডোজ আইএম ইনজেকশন বেনজাইড পেনিসিলিন, তো 6 লাখ ফর চাইল্ড এবং কি বলতেছে আর 12 লাখ ফর আপনার কি বলতেছে চাইল্ড ফর কি বলতেছে লেস দেন অথবা মোর দেন যেটা বলতেছে। তার এটা যদি থাকে তাহলে আমরা কি দিয়ে কি বলবো একটা বলতেছে কি এরিথ্রোমাইসিন 40 মিলিগ্রাম এন্ড কেজি এন্ড মে বি ইউজড ফর 10 ডে। তাহলে বলতেছে আমরা এজিথ্রোমাইসিন না কিন্তু এরিথ্রোমাইসিন সাধারণত আমরা ইউজ করে থাকি কিন্তু এটা বলছে এরিথ্রোমাইসিন। সিম্পটোমেটিক ট্রিটমেন্ট, যে সিম্পটমগুলো হয়েছে ডেভেলপ করছে সেটার জন্য কিছু ট্রিটমেন্ট আমাদের, যদি আর্থ্রাইটিস হয়েছে অনলি অ্যান্ড কার্ডাইটিস উইদাউট কার্ডিওমেগালি। যদি কার্ডিওমেগালি থাকে মানে কার্ডিওমেগালিটা মানে হলো যে আমাদের হার্টটা যে নর্মাল শেপ আছে সেটা থেকে তুলনায় বড় হয়ে যাওয়া, সেটাকে বলবো কার্ডিওমেগালি। আমরা সাধারণত একটা চেস্ট এক্সরে দেখে বুঝতে পারি যেটা কার্ডিওমেগালি ডেভেলপ করেছে। তাহলে সেলিসিস্টেলেটস and 119 milligram per kg body weight daily for 2 weeks, then 70 milligram per kg and body weight daily for another 4 থেকে 6 weeks। প্রথমে দিতে হবে কি আমরা এই ওষুধটা দিব, আমরা প্রথমে 2 সপ্তাহ দিব, তারপরে কি হবে আবার 4 থেকে 6 সপ্তাহ দিয়ে থাকবে। H2 ব্লকার মেবি আমাদের কিবেন দিতে হবে। H2 ব্লকার আমাদের যেমন যেহেতু যদি কার্ডিয়াক তারা আমাদের যে হাইপারটেনসিভ ড্রাগ আছে H2 ব্লকার সেটা আমাদের দিতে হবে। কার্ডাইটিস উইথ কার্ডিওমেগালি অর সিসিএফ, যদি আমার এটা বলতে আর্থ্রাইটিস এন্ড কার্ডাইটিস এন্ড অর উইদাউট কার্ডিওমেগালি, যেটাকে কার্ডিওমেগালি নাই সেক্ষেত্রে। আর কার্ডাইটিসের ক্ষেত্রে দিতে হবে কার্ডিওমেগালি অর সিসিএফ দিতে হবে, যদি থাকে তাহলে পেডিনিসোলিন দিবেন
steroid. 2.5 milligram per kg body weight daily, 2 divided dose for 2 থেকে 3 weeks depending on clinical and lab response, and then is a proper over the 2 weeks. The CCF should be treated by conventional regimen and oxygen diuretics, and small dose of digoxin should be given. তার কিছু CCF যদি থাকে সেক্ষেত্রে বা আমরা একটা ডিগক্সিন দিতে পারি কনভেনশনাল অক্সিজেন এবং ডায়ুরেটিক্স হিসাবে, যাতে হাড়ের আউটপুটটা একটু বাড়ে। ঠিক আছে, তারপরে যে কুরিয়ার জন্য আমরা দিতে হয় অকার্স ইন দ্য আইসোলেটেড ম্যানিফেস্টেশন অন নো অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, তাহলে কোনো অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ দেওয়া যাবে না, যেমন আইবুপ্রোফেন, হ্যাঁ, অ্যাসপিরিন, এগুলো দেওয়া যাবে না। ইজ এ গিভেন ইজ আর্লি কোর্স অফ সেডেটিভ ইজ হেল্পফুল, তাহলে সেডেটিভ যদি দেন তাহলে কি হবে, তার খুব হেল্পফুল হবে। গুহর ওষুধ এক কথায় বলা হয়েছে, যেটা যেমন ফেনোবারবিটন, হ্যাঁ, বাজারে বারবিট নামে পাওয়া যায়, 15 মিলিগ্রাম থেকে 30 মিলিগ্রাম এভরি 6 to 8 আওয়ার্স পার ওরাল। তাহলে কিগুলো আমরা কি দিতে পারি, এটা সাধারণত বারবিট নামে পাওয়া যায়, তো আমাদের 8 আওয়ারলি আমরা দিব। ড্রাগ অফ চয়েস এরিথমিয়া এন্ড মার্জিনেটাম সাবকিউটেনিয়াস নোডুলের জন্য নো স্পেসিফিক ট্রিটমেন্ট, কোনো ট্রিটমেন্ট দিতে হবে না। তাহলে আসলে তো মূলত এটা ট্রিটমেন্টে আমরা কি পড়লাম, অনেক বড় একটা গ্রস একটা ট্রিটমেন্ট। তাহলে আমরা সাধারণত কিভাবে মনে রাখবো, আমরা স্ট্রেপ্টোককাল ইনফেকশন আমাদের পেনিসিলিন বি দিব, আমাদের কত 250 মিলিগ্রাম, অ্যান্ড কি দিব 19 দিন দিব। এইভাবে সহজ বাংলায় মনে বেনজাইল পেনিসিলিন জি সাধারণত আমরা দিব চিলড্রেন লেস দেন অর মোর দেন 6 লাখ, আর লেস দেন হলো কি আপনার কত বলতেছে আমাদের মোর দেন 12 লাখ, আর লেস দেন হলো আপনার কত 6 লাখ এর দিতে হবে। তারপরে যদি এটাও সেনসিটিভিটি থাকে, অ্যালার্জিক রিঅ্যাকশন থাকে, তাহলে আমরা এরিথ্রোমাইসিন 14 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট দিতে পারি। সিম্পটোমেটিক ট্রিটমেন্ট যদি কার্ডাইটিস উইদাউট আর্থ্রাইটিস যদি থাকে, তাহলে সেরিক ক্রিস্টালেটস আমরা ইনজেকশনটা দিতে পারি, হ্যাঁ, এর সাথে বিটা ব্লকার 2 H2 ব্লকার 2 দিতে পারি। আবার কার্ডাইটিস উইথ কার্ডিওমেগালি থাকলে পেডিসিলিন দিব আমরা সেখানে, ঠিক আছে। তারপর বলতে সিসিএফ যদি থাকে সেখানে আমাদের যদি আমরা লাগে সিসিএফ যদি থাকে সেক্ষেত্রে আমরা ডিগক্সিন ইউজ করতে পারি। যদি কুরিয়ার জন্য আমরা সাধারণত আমরা কোনো ধরনের অ্যান্টি ইনফ্লামেটরি দিব না, সেখানে আমরা সেডেটিভ দিব। সেডেটিভ কি ধরনের সেডেটিভ দিব, এটা দিব ফেনোবারবিটন, আমার বারবিট নামে পাওয়া যায়। আর এরিথমিয়া এন্ড মার্জিনেটামের জন্য সাবকিউটেনিয়াস নোডুলের জন্য কোনো ট্রিটমেন্ট লাগবে না। তো এখন আমরা পড়ব হোয়াট আর দ্য কমপ্লিকেশন অফ রিউমেটিক ফিভার, এটার ফলে কি কি কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে। তো আসলে রিউমেটিক ফিভারটা খুবই একটা গুরুত্বপূর্ণ ডিজিজ এবং খুব আমি বলবো যে খুব রেয়ার প্লাস ডেঞ্জারাস ডিজিজ। কি বলবো, মাইট্রাল স্টেনোসিস, মাইট্রাল স্টেনোসিস আমাদের হার্টের যে মাইট্রাল বাল্ব ড্যামেজ আছে, আমরা পড়েছি যে হার্টের বাল্বকে ড্যামেজ করে। আমাদের যে মাইট্রাল বাল্ব আছে সেটাকে কি হবে, স্টেনোসিস মানে হলো বন্ধ করে যাওয়া, সেই বাল্বটা কি ব্লক করে দিবে এবং সেটা আর কাজ করবে না। হার্ট ফেলিওর, আস্তে আস্তে কি হার্ট ফেলিওর করবো। আমরা যেটা সিসিএফ বলেছি, সিসিএফ এর আরেক নাম হলো হার্ট ফেলিওর, সিসিএফ এর আরেক নাম হার্ট ফেলিওর আমরা বলতে পারি। ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস মানে হলো যে আমাদের এন্ডোকার্ডিয়াম যেটা আছে সেটাতে আমাদের প্রদাহ সৃষ্টি করবে। যেহেতু পেরিকার্ডিয়াম ইনফ্লামেশন হয়েছে আমাদের সাধারণত এটা হয়ে থাকে প্রথমত এটা কি করবে আপনার এটাতেও কমপ্লিকেশন ডেভেলপ করবে। তার পেরিকার্ডিয়াল ইফিউশন, আস্তে আস্তে হার্টের যে আউটার লেয়ার অফ দ্য হার্ট সেখানে কি ইফিউশন মানে পানি তৈরি করবে, পানি চলে আসবে, হ্যাঁ। তার পার্মানেন্ট কার্ডিয়াক ড্যামেজ, তাহলে কি হবে আস্তে আস্তে কি হবে সে, এবং শেষ পর্যায়ে এসে কি হবে তার পার্মানেন্টলি হার্টটা আর কাজ করবে না। এই গেল আমাদের রিউমেটিক ফিভার সম্পর্কিত তথ্য। আপনাদের সাথে অনেকগুলো তথ্য শেয়ার করলাম। তো দেখবেন আপনার কোনটা এটার মধ্যে বুঝেন নাই, তা যদি না বুঝে থাকেন আমাকে ফোন করবেন, অথবা সেই যে জায়গায় বুঝেন নাই সেটা আন্ডারলাইন দিয়ে নুডলস দিয়ে একটা দাগ দিয়ে আমাকে মেসেঞ্জারে ক্লিক করতে পারেন। এটা কিন্তু আপনাদের কোনো বইয়ে থেকে নেওয়া হয় নাই, আপনি স্ক্রিনশট দিয়ে এইগুলা নিয়ে রাখবেন। আর যদি স্ক্রিনশট না পারেন আমাকে বলবেন, আমি আপনাদেরকে মেসেঞ্জারে দিয়ে দেব ইনশাল্লাহ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি নেবেন। আমরা আগামীকাল আরেকটা নতুন একটা টপিক পড়ব। সে পর্যন্ত আশা করছি সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।